স্যারের লোক কেবিন ট্রান্সফার করে বাসায় গেছিল কাপড় চোপড় আনতে। ও, ওনার আর কেউ নেই? আছে আমি। না মানে আমি বলতে চাচ্ছিলাম ওনার ছেলে মেয়ে কেউ নেই? আছে, সব বিদেশে, বাংলাদেশে কেউ থাকে না। তাহলে উনি বিদেশে গিয়ে ওনার ছেলে মেয়ের কাছে থাকতে পারেন না? স্যারে বিদেশ যাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু আমি জানি স্যারে যাইব না। কেন যাবো না বলুন তো? ওই যে ম্যাডামের কবরখানে আগলে রাখতে হইব, সেই জন্য। ও, ওনার ওয়াইফ বেঁচে নেই? ম্যাডাম মারা গেছে 12 বছর আগে। ম্যাডাম মারা যাওয়ার পর বড় ভাই ছোট ভাই কতবার কোলেহাগুলো লগে যা থাকবো না। আপনি কি জানেন ওনার কি অসুখ হয়েছে? জানুন না কেন? স্যারের কোন ব্যাংকে কত টাকা আছে হে জানি, আর স্যারের ব্রেন ক্যান্সার হয়েছে এ জানো না। আপনি এক কাজ করেন, মানে দেশে যদি ওনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে খবর দিয়ে দেন, আপনি একা সামলাতে পারবেন না। কি গনাপা, আমি একই সামনে ধরবো। স্ত্রী ছাড়া লোকের কিন্তু আর সবাই আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, অথচ কেউ দেশে নেই, সবাই বিদেশে। দেশে একমাত্র ভরসা কালাম সাহেব। কালাম সাহেবই তার সব কিছু দেখাশোনা করে। তাহলে কালাম নিশ্চয়ই ভালো ছিল, তার উপরে সবার ভরসা আছে। তা না হলে ছেলেমেয়েরা তাদের বাবাকে এভাবে কালামের কাছে রেখে নিশ্চিন্ত থাকবে কেন? মা, আমি কিন্তু বলিনি কালাম সাহেব খারাপ মানুষ। আমি শুধু ভাবছি কালাম সাহেবের তো পুরো জীবন পড়ে আছে, তার ভবিষ্যৎ। উনি তার ছোট মানুষ না। বেলাল সাহেবের অ্যাবসেন্সে যে ওনাকে কেউ জায়গা দেবে না সেটা বোঝার মতো বুদ্ধি তো ওনার আছে মা। তুই কালামকে নিয়ে ভাবছিস? বেলাল সাহেবকে নিয়ে ভাবছিস? আজ তোর কি হলো মা? তুই তো সারা জীবন এমন করিসনি। আমি জানি না মা, আমি আসলেই জানি না কি হলো। আমি আজকে সারাটা দিন ভেবেছি যদি আমার প্রিয় কোনো কবি পেশেন্ট হতেন তাহলে আমি কি করতাম। আমি আমি ভেবে দেখেছি আমি তাকে মরতে দিতাম না। অন্তত অন্তত চেষ্টা করে দেখতাম। এই লোকটাকে দেখে আমার ঠিক তাই মনে হয়েছে। আমি কি করব? মানুষকে মরতে দিতে হয় মা, সে যত বড় মানুষই হোক। রবীন্দ্রনাথ কি বেঁচে আছেন? তুমি জানো না, ওনার 14টা কাব্যগ্রন্থ আছে, 18টা উপন্যাস, 200-র উপরে ছোট গল্প। কি ভালো আবৃত্তি করেন মা উনি। উনি একজন অসাধারণ মানুষ মা। উনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার মা, ফ্রিডম ফাইটার। মৃত্যু এলে কেউ তাকে আটকাতে পারে না রে মা। ওনার সময় যে ফুরিয়ে এসেছে সেটা ওনার চাইতে ভালো আর কে জানে বলো। হয়তোবা বিদেশে ওনার ছেলে মেয়েরা অপেক্ষা করে আছে, বাবা সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু বাবা তো আসলে আর কোনোদিন ফিরবে না। আমার আমার মাঝে মাঝে কালাম সাহেবের জন্য বড় মায়া হয়। উনি তো আশা করে বসে আছেন যে ওনার স্যার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, কিন্তু ওনার স্যারের সময় যে দিনে দিনে ফুরিয়ে আসছে সেটা বোঝার ক্ষমতা তো কালাম সাহেবের নেই। আচ্ছা, ওনার কি হয়েছে সেটাই তো বললি না। ব্রেন টিউমার, ম্যালিগন্যান্সি, খুব সহজে বললে ব্রেন ক্যান্সার। উনি কেমো দিয়ে এসেছেন ইউএসএ থেকে, কোনো লাভ হয়নি। নিয়তি মা, নিয়তি। মানুষের নিয়তিতে যদি মৃত্যু লেখা থাকে তাহলে সে যেখানেই যাবে মৃত্যু তো তার পেছন পেছনেই যাবে, তাই না?
মৃত্যু শুধু আমাকেই চোখে দেখে না। হ্যাঁ মা, নইলে কেন স্বপন রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে? কেন আমি এই বয়সে বিধবা হয়ে তোমার কাছে পড়ে থাকবো? আমি আমি কেন স্বপনকে ভুলতে পারি না মা? Just our short-term human perspective in terms of Earth's long history. আপনি আমার নাম জানলেন কি করে? মন থেকে বলেছি। কেন মিথ্যে বলছেন? আমি মিথ্যে বলিনি, কেউ আমাকে বলে দেয়নি। আমি শুধু একটা মায়া ভরা মুখ দেখেছি, যে আমার বহুকালের চেনা পথিক, আমার সাথী, আমার বন্ধু। আশ্চর্য। মায়া, তুমি কিন্তু আসতে পারতে, চাইলে। অনেকই ছিল, মেঘ মাথা রোদ, রোদে পড়া নিঃসঙ্গতা, নির্জন দোলা হাজরা, ঘামে ভেজা ভ্যাবসা দুপুর, আটকে পড়া মজা পানিতে অদৃশ্য কুমির গর্জনের নাদুস ছায়া। সংবাদ করি, তুমি কিন্তু আসতে পারতে চাইলে। মেটাল ডিটেক্টর ও বোমার ঝকমকার ছিল না, ইউনিফর্ম ছেড়ে আদিম অদৃশ্যে, কালো বেল্ট আর দাসকল ছেড়ে অসীম স্বাধীনতায় তুমি কিন্তু আসতে পারতে চাইলেই। মৌসুমী বাতাসের ঘাসে অতীত অস্থির ছিল, বালিদের কোনো স্মৃতিকথা ছিল না। ইনানি বীচের পাথুরে পায়ের ছাপে শ্যাওলা পড়েছে, নাম লেখা বালিতে সেই কবে চূড়া বালিতে হতো। তুমি কিন্তু আসতে পারতে চাইলে। বাতাসে তোমার আগমনী গান ছিল, শঙ্খ নিনাদ ছিল, বিছানো বালুচর ছিল, সাজানো ফুলশয্যা ছিল, কেউটেরা সিন্ধুকে ছিল, ঘূর্ণিবাহুর চুমুতে উদ্বাহু ঢেউমালা গেঁথেছিল, অপেক্ষা ছিল, হাহাকার ছিল, প্রার্থনা ছিল। তুমি কিন্তু আসতে পারতে চাইবে, কিন্তু আসনি, কারণ তোমার আসার কথা ছিল। আর নেই, শেষ। আর কত? কিন্তু আমি তো এলাম। আচ্ছা, কবিরা কি সবাই এমনই হয়? কি জাদু জানেন আপনারা? আমি কবি নই, কথার পাগল। একটার পর একটা কথা সাজাতে ভালোবাসি। তো বলুন না। আমার মানসিক কবির জীবনে মানসিক আনন্দের, বেদনার, অভাবের, দুঃখের, এ হলো এক ধরনের বোধ যা কবিকে জাগ্রত রাখে। কবির ভিতরের মানসিক কবির সত্তাকে নতুন করে সামনে এনে দেয়। রবীন্দ্রনাথের এই মানসিক প্রারম্ভে কাব্যলক্ষ্মী এবং পরিণত বয়সে জীবন দেবতার রূপ নেয়। আমি তাহলে কে? অ্যাঞ্জেল অফ হেভেন। অ্যাঞ্জেল অফ হেভেন, জীবন দেবতা, সব তো একই কথা। কিন্তু কবি, হেভেনটা বানাবে কে? আমার কবিতা। হেভেন না হলে অ্যাঞ্জেল আসবে কি করে? আমরা স্বর্গ তৈরি করি না, কিন্তু দেবীকে আরাধনা করি। দেবী তখনই আসেন যখন স্বর্গ রচিত হয়। এই হলো কবিদের দায়। এমন মরণ রোগ কি করে বাঁধালেন? মরণরে তুহু মম শ্যাম সমা। আরে আচ্ছা, আপনাকে আমি
কতবার বলেছি জোর করে কিছু করতে হবে না? কালাম কোথায়? আমাকে দেখেননি কেন? এত বাহাদুরি দেখাতে হবে না। আমি পারি তো, হ্যাঁ জানি তো পারে। আমি সব পারি। হ্যাঁ, কালাম কোথায়? বসুন। সকালের নাস্তা তো নিশ্চয়ই পেটে পড়েনি, করেছে? না, তাহলে কে খাইয়ে দেবে? আপনার জন্য কি এখানে 1000 জন লোক আছে? একজনই আমার 1000 জন। সে একজনটা কে? কালাম, তাই তো? না, একদম না। তাহলে কে? যে আমাকে ধরে আছে সে। হয়েছে, নাইট ডিউটি করার পর এখন এসে এইসব কাব্য শুনতে ভালো লাগছে না। তাড়াতাড়ি নাস্তাটা খান, নাস্তা খেয়ে আমাকে উদ্ধার করুন দয়া করে। বকলে কিন্তু আমি খাবো না। সরি। সরি বললাম তো। ঠিক আছে। এবার লক্ষ্মী ছেলের মতো নাস্তাটা শেষ করে তারপর ধরতে পারবেন? হুম। আচ্ছা, দাড়ি কামান না কতদিন? কে কামিয়ে দেবে? আমি তো নাপিত না। অমনি জেলও ভালো। আজকাল কি আর ক্রিম ব্রাশ দিয়ে শেভ করে? দাড়ি কামানোর জন্য কি ভালো কি খারাপ আমি কি এটা জানি? হ্যাঁ, ফোম ক্রিম না জেল এসব বুঝি আমি? এগুলো কোথায় পেলে তুমি? বাজারে গিয়ে কিনে এনেছি। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। ছোট ঘাস ফুলের জন্য, একটি টলমল শিশির বিন্দুর জন্য। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। দোয়েলের শীষের জন্য, শিশুর গালের একটি টোলের জন্য। আমি হয়তো মারা যাব কারোর চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য, এক ফোঁটা রৌদ্রের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। এক কণা জ্যোৎস্নার জন্য, এক টুকরো মেঘের জন্য। আমি হয়তো মারা যাব টাওয়ারের 21 তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য, এক ফোঁটা সবুজের জন্য। আমি সম্ভবত ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমার চোখে জল না দেখলে কবির শান্তি হয় না না?
বলবেন ডেকেছেন কেন? দেখো, ওই যে শাড়ি তোমার জন্য, পরে এসো প্লিজ। সারাদিন ডিউটি শেষ করে আমি খুবই ক্লান্ত, এখন আমি বাড়ি যাব, এসব ঢং আমি করতে পারবো না। আর আমাকেই কেন? আপনি অন্য কাউকে চোখে দেখেন না? তাদেরকে দিতে পারেন না? আমি এখন বাড়ি যাচ্ছি। এটা সত্য, কোনো দুঃখের কবিতা আমি শুনতে পারবো না। খুশি? চক মিটলো? গালাগালি দিচ্ছ কেন? গালাগালি? গালাগালি কাকে বলে? ক্রোধের বশে কারো মুখনিসৃত শব্দ বা শব্দাবলী উপস্থিত অন্যকে আঘাত করে, কিন্তু বক্তা পরম তৃপ্তি অনুভব করে তার ক্রোধ প্রশমিত করে, তাকেই বলে গালাগালি। আচ্ছা, আপনি সব থেকে পান বলুন তো, হ্যাঁ? আর আপনি যে সবসময় আমার সাথে এমন করেন, আমি আপনার কে? কি সম্পর্ক আমার সাথে আপনার? কবির সঙ্গে কবিতার যে সম্পর্ক, নহমাতা নহকন্যা নহবধূ সুন্দরী রূপসী উর্বশী। বেড়াতে নিয়ে যাবে কি? কোন একটা খোলা মেলা জায়গায়, খোলা হাওয়ায়। আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? যা পাগলামি করার এখানে করছেন, এখানেই করেন। আমি যদি আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাই, তাহলে আমার চাকরি থাকবে? আমি এসবের মধ্যে নেই বাবা, আমি এসব পারবো না। কি হলো? প্লিজ। না, যতই প্লিজ বলেন আমি পারবো না। অমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, পারবো না। ছেলেটা পাহাড়কে বলল, পথ ছাড়ো। পাহাড় গম গম গলায় নির্দেশ ফিরিয়ে দিল। ছেলেটা বলল, সরো বলছি। পাহাড় জবাব দিল, সরো বলছি। ছেলেটা বলল, বেয়াদ্দব। পাহাড় ভেঙচি কেটে বলল, বেয়াদ্দব। ছেলেটা বলল, খামোশ। পাহাড় তীব্র স্বরে বলল, খামোশ 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 খামোশ। ছেলেটা বলল, এসব কি হচ্ছে বাবা? পাহাড় আমাকে ভেঙচি কাটছে। বাবা বললেন, এর নাম প্রতিধ্বনি। পাহাড় নিজে বলতে পারে না, তুমি যা বলছো তাই ফিরিয়ে দিচ্ছে। তোমার চারপাশের মানুষগুলো পাহাড়ের মতন, পাহাড়ের মতন প্রতিধ্বনি করা তাদের অভ্যাস। তুমি তাদের যা দেবে তাই তারা ফিরিয়ে দেবে। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। ছেলেটি যখন বোঝে তখন মেয়েটি বোঝে না, আবার মেয়েটি যখন বোঝে ছেলেটি বোঝে, আবার ছেলেটি মেয়েটি দুজনেই যখন বোঝে তখন পৃথিবী বোঝে না। আপনার কাছ থেকে এই কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। এত সিরিয়াস সিরিয়াস কথা শুনতে আমার ভালো লাগছে না। আই লাভ ইউ কথাটা কে আবিষ্কার করছে জানো? কে? তাছাড়া এটা কি আবিষ্কার করার মতো কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এটা আবিষ্কার করেছে চাইনিজরা।
এর কোনো কোয়ালিটি নেই, কোনো গ্যারান্টিও নেই। টিকলে সারা জীবন টেকে, আর না টিকলে দুদিনও টেকে না। কি ব্যাপার, আজকে যে আমাকে দেখেও দেখছেন না? দাও দাও দাও, চালটা দিয়ে। আহা, আমার মনটা আজকে খুব ভালো, খুব ভালো মিলে আছে। একটা চুটকি শিখিয়ে দিন তো, সবাইকে গিয়ে শোনাবো একেবারে দম ফাটানো হাসির চুটকি। চুটকি ভেজ না নন ভেজ? না না, পচা কিছু না, ভালো কিছু। আচ্ছা ঠিক আছে, বলছি। তখন ব্রিটিশ শাসন চলছে, এক বাঙালির বাড়িতে চুরি হয়েছে। তো সেই বাঙালি গেছে থানায় দারোগার কাছে রিপোর্ট করতে। ইংরেজ দারোগা বসে আছে, সে গুটি গুটি পায়ে ঢুকে তারপর বলছে, স্যার আমার বাড়িতে চুরি হয়েছে। তো সাহেব বলছে, হোয়াট হ্যাপেন? সাহেবের পাশে যে বাঙালি কনস্টেবল ছিল, সে বলছে কি, ইংরেজি জানেন? তাহলে ইংরেজিতে বলেন, সাহেব বাংলা বুঝে না। তখন সে বলছে যে, কাটিং দ্য বাঁশের বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য মালপত্র আউট অফ দ্য ডোর। সাহেব বলছে, হোয়াট হ্যাপেন? হোয়াট ইজ বাঁশের বেড়া? তো বলছে, সামবাম্বু খাড়া খাড়া, সামবাম্বু আড়া আড়া, মাঝখানেতে পেরেক মারা, দ্যাট ইজ কল বাঁশের বেড়া। আপনি প্রস্তুত করেননি কয়দিন? হ্যাঁ, 2-3 দিন হবে। কেন? গাটা কেমন জানি বার্ন করে, জ্বর জ্বর লাগে। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, আজকে আর এত বেলায় করা যাবে না। কাল সকালে অবশ্যই আগে উঠে গোসল করবে, ঠিক আছে? দাও দাও দাও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো কি লিখেছি। কি হলো? এটা স্বামীর রচনা। যে আমি কি করব? রেখে দাও রেখে দাও, এখন পড়ো, বিয়ের পরে কাজে লাগবে। না পড়ো পড়ো, জোরে জোরে পড়ো। আর এক কাজ করি, হ্যাঁ? একটা মাইক নিয়ে আসি, একটা মাইক ভাড়া করে এনে পড়ে হাসপাতালে সবাইকে শোনাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে পড়তে হবে না, আমি পড়ছি। স্বামী একটি গৃহপালিত স্ত্রীভক্ত প্রাণী। পুরুষ মানুষ বিয়ের পর স্বামীতে রূপান্তরিত হয়। এরা সর্বভূক, স্ত্রীর মুখ চামটা, গালি, বকা, সানন্দে তৃপ্তি সহকারে খেয়ে হজম করতে পারে। এদের সাধারণত একটা ভুঁড়ি, শক্ত ঘাড় এবং দুর্বল মেরুদণ্ড হয়ে থাকে। বিয়ের আগে স্বামীরা স্বভাবে সিংহের মতো হয়ে থাকে, বিয়ের পর এরা মিনমিনে মিনসে হয়ে যায়। এরা পুরনো দিনক্ষণ, নারী নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলেই ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়। স্বামীরা ছুটির দিনে নানা কাজ, যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার করে থাকে। এছাড়া কখনো ড্রাইভার, কখনো কুলি হয়ে সংসারের ভারী বোঝা বহন করে। আর করতে হবে না, কি লিখেছেন এসব? আপনি পারেন না বাবা। একটা সিগারেট খাও। কি? একটা সিগারেট খেতে খুব ইচ্ছে করছে। একদম খুন করে ফেলবো। আমি বাড়ি যাব। আশ্চর্য, এই শরীরে আপনি বাড়ি কি করে যাবেন? আপনি জানেন না আপনার শরীরের কি অবস্থা? আমি তো আর কোনোদিন জীবিত বাড়ি ফিরতে পারবো না।
ব্যাপার, দাঁড়িয়ে রইলেন কেন? যান। খবরদার, খবরদার, আর যদি সিগারেটের নাম মুখে নিয়েছে তাহলে কিন্তু আমি ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেবো। যান, তাহলে ভাই যান আপনি। সময় শেষ, এখন হাসপাতালে ফিরতে হবে। 1 ঘন্টার বেশি থেকেছি আমরা, একটু পরে চেক আপ শুরু হবে। আপনি আমাকে দিয়ে যা যা করালেন, হাসপাতালের ম্যানেজমেন্ট যদি জানতে পারে, মাই গড, আমার 14 পুরুষ উদ্ধার করে ফেলবে ওরা। কোরআন শরীফের গল্পটা শুনবে না? বমি করতে গিয়ে যেটা থেমে গেল। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো শুনতেই চাই। বমিটা কেন হলো জানেন? ওই যে আপনি সিগারেট ধরলেন সেজন্য। আমি এতবার করে বলি যে আপনি সিগারেট খাবেন না, খাবেন না। না, আমার একটা কথাও তো আপনি শোনেন না। আরো কি বকবে? না। ব্রাহ্ম ধর্মের প্রচারক কেশবচন্দ্র সেনের আদেশে ভাই গিরিশচন্দ্র 1887 সালে পূর্ণাঙ্গ কোরআন শরীফ তর্জমা করেন। তার আগে অবশ্য পাড়া পাড়া ভাগ করে কিছু তর্জমা হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ সেই প্রথম। একটা কথা কি জানো, অনুবাদকের নাম তখন কিন্তু প্রকাশ হয়নি, প্রকাশ হয় অনেক পরে। কেন? নিজের পিঠ বাঁচানোর জন্য? পিঠ বাঁচাবার জন্য কিনা জানি না, তবে কাজী নজরুল ইসলামকে, মীর মোশাররফ হোসেনকে এদেশের ধর্মান্ধরা মুরতাদ বলে সমাদচ্যুত করেছে। আমরা কত বোকা, তাই না? সাহিত্যকে, ইতিহাসকে ধর্ম দিয়ে ভাগ করার চেষ্টা করি। কবি নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন এরা কি করেছেন? সেটা অনেক বড় প্রসঙ্গ। তোমাকে আরেকটা নতুন তথ্য দিচ্ছি। হ্যাঁ বলুন। আসলে আমার না আপনার সাথে এসব গল্প করতেই বেশি ভালো লাগে। এবার মহাভারতের কথা বলি। হ্যাঁ বলুন। গৌড়ের সম্রাট নাসিরা শাহর নির্দেশে প্রথম মহাভারতের বাংলা অনুবাদ শুরু হয় 1325 খ্রিস্টাব্দে। সত্যি? হ্যাঁ, রামায়ণের অনুবাদের জন্য গৌড়ের সম্রাট কৃত্তিবাসকে নিয়োগ করেছে। তিনিও খুব সম্ভব মুসলমান, তবে এক্ষেত্রে মতান্তর আছে। রাজা কংসনারায়ণও হতে পারে। ইস, আপনি কত কিছু জানেন, কত বই পড়েছেন না? ইংরেজিতে মেল ছাড়া ফিমেল লেখা যায় না, ম্যান ছাড়া ওমেন লেখা যায় না। নারী পুরুষের সম্পর্ক যেমন, এদেশে হিন্দু মুসলমানের সম্পর্ক ঠিক তেমনই। কিরে মা, তোর কি মন খারাপ? হ্যাঁ মা, বেলাল সাহেবকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে। কি আর করবি বল, সময় ফুরিয়ে এলে কেউ তার আটকাতে পারে না। তবে কি জানিস, এই লোকটার জন্য তোর যে আকুতি, তা এর আগে আমি আর কখনো দেখিনি। কেন রে মা, কি আছে কি তার মধ্যে? আমি তোমাকে বলতে পারবো না মা, তার মধ্যে যা আছে তার অন্য কোনো মানুষের মধ্যে নেই মা, কোনো মানুষের মধ্যে নেই। কেউ যদি খোঁজে তাহলে পাবে, আর যদি না খোঁজে তাহলে সারা জীবনই লুকানো থেকে যাবে। আমাকে একবার দেখাবি লোকটাকে? এত পরে এসে দেখতে চাইলে মা? আমিও যে সেই বোকা মানুষদের দলে রে মা, যারা তোর মহামানবকে চিনতে পারেনি। মা,
আমি যদি দেবতার প্রসাদ থেকে একটা ফুল নিয়ে তার কপালে ছোঁয়াই, তাহলে কি কোনো অপরাধ হবে? অপরাধের বিচার করবেন তো স্রষ্টা। তুই রাখতে চাইলে রাখ, তোর মনে শান্তি কর না। মনে শান্তি? আমি বলছি তুই রাখ, স্রষ্টার কোনো বিভেদ নেই, কোনো ভাগ নেই। আর কি চান আপনি? আমাকে মেরে ফেলতে চান? এই যে শুনতে পাচ্ছেন, আমি আপনাকে এভাবে চলে যেতে দেব না। আপনি এভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনি না সব জানেন, কত বই পড়েছেন, কত বই লিখেছেন, আপনার কত জ্ঞান। আপনি আমাকে বলে দিন, কোন ভগবানের কাছে গেলে আমি আপনাকে ফেরত পাবো? কিছু বলবেন আমাকে? এটা আমি এতদিন ধরে আপনার সব কথা শুনেছি না। আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন, তাহলে আপনি কেন আমার একটা কথা শুনবেন না?